মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল। কথা বলেছেন স্বজনদের সঙ্গে, 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। জনগণকে সচেষ্ট থাকার আহ্বান। জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, বললেন স্বরাষ্ট্র সচিব। গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সার্জিসের। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে হত্যা, শহীদুল হক আসাদুজ্জামান মিয়া কারাগারে। জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে শহীদদের স্বজনদের বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম ইকবাল। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দেশের এই সুপারস্টার ক্রিকেটার। সাথে সাথেই তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে 2টি ব্লক ধরা পড়ে এবং একটিতে রিং পরানো হয়। দায়িত্বরত ডাক্তাররা জানান তার অবস্থা এখন অনেকটাই ভালো। মনির হোসেন খানের রিপোর্ট। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে টসে নামেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। টস শেষে ড্রেসিং রুমে ফিরে বুকের ব্যথায় অস্বস্তি বোধ করছিলেন তিনি। দ্রুত হেলিকপ্টার খবর দেওয়া হয়। এর মাঝেই অবস্থার অবনতি হতে থাকে তার। হেলিকপ্টারে তোলার আগেই জ্ঞান হারান তামিম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে। মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। এ সময় তার পালসও পাওয়া যাচ্ছিল না। সেখানে 22 মিনিট সিপিআর দেওয়ার পর শ্বাস ফিরে আসে তামিম ইকবালের। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। ঘটনা শোনার পর ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করা হয়। বোর্ড সভাপতি চাচা আকরাম খান সহ পরিচালকরা হাজির হন কেপিজে হাসপাতালে। ম্যাচ শেষে তাকে দেখতে আসেন সতীর্থরা। এখন ভালো আছে, এখন ভালো আছে, না ঢাকা নিতে পারবে না এখন। ডাক্তাররা জানান তামিমের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। জ্ঞান ফিরেছে, রাখা হয়েছে 24 ঘন্টার পর্যবেক্ষণে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল করা হয় রাজধানীর লেডিস ক্লাবে। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সামগ্রী বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, যে প্রত্যাশা নিয়ে 1971 সালে জনগণ জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আত্মত্যাগ করেছিল, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে, দেশপ্রেমিক সেসব মানুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যখন দেখেছি সংস্কারের নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। তারেক রহমান জানান, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো মানুষই চায় না দেশ আগের অবস্থায় ফিরে যাক, তাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বলে যে খবরটি ছড়িয়েছে তা গসিপ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। ঈদের ছুটিতে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলা যায়, আইন শৃঙ্খলা বাহিনী সে ব্যাপারে সতর্ক আছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত সমঝোতা সই শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের পক্ষে আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ এতে সই করেন। ঈদের পরে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কোনো ঢিলেমি নেই। জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এ অবস্থা যেন বজায় থাকে সে চেষ্টা করছে সরকার। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয়। জানান, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তাদের দলের মধ্যে মতানৈক্য নেই। সার্জিস আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সার্জিস আলম। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নদীবন্দর চালু করা সহ সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। সন্দ্বীপের প্রবাসীদের বিশাল অঙ্কের রেমিটেন্স পাঠানোর কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 50 বছরে যা হয়নি তা করেই দেশকে এগিয়ে নিতে হবে। শাহেদা পিয়াকে সাথে নিয়ে রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাফওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, উপদেষ্টা ফারুকি আজম, অধ্যাপক বিধানচন্দ্র রায় ও ফরিদ আক্তার। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল অ্যাক্সেস দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে।
পরে 6 উপদেষ্টা ফেরিতে চড়েই সন্দ্বীপে পৌঁছান। নৌরুট চালু উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপবাসী জীবনমান উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্ত করা, ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সন্দ্বীপের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষর মাধ্যমে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্ষা মৌসুমে সি ট্রাক দিয়ে চালু রাখা হলেও অচিরেই কোস্টাল ফেরি চালু করা হবে। ফেরি সেবা চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছে ট্রাইব্যুনাল। সরকার বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সোমবার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সাবেক 6 পুলিশ কর্মকর্তাকে। সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিসি জসিমউদ্দিন মোল্লার বিরুদ্ধে 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যার অভিযোগ আনা হয়। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে 7 মে পরবর্তী তারিখ ঠিক করা হয়। এছাড়া রামপুরের বনশ্রীতে ছাদের কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি করার ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলেছে ট্রাইব্যুনাল। মিরপুরের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় করা মামলা ও আসামি গ্রেপ্তারের সংখ্যা নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এটা আমরা আদালতকে জানিয়েছি। সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন, তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে। ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে। যেহেতু মামলার সংখ্যা বাড়ছে, আসামির সংখ্যা বাড়ছে, ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে এই ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবে এবং আমরা এই ব্যাপারে পজিটিভ মতামত দিচ্ছি যাতে করে ট্রাইব্যুনাল অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনাল এখানে হয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছে শহীদ পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। চিফ প্রসিকিউটর জানান এরই মধ্যে একটি মামলা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা, আরও কয়েকটি ঈদের পরে জমা দেওয়া হবে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। আসছে 2025-2026 অর্থ বছরের বাজেটের আকার কম হয় হোক, কর কাঠামো ঠিক হওয়া উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট হার নিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়া যৌক্তিক নয়, কারণ শেষ পর্যন্ত ভ্যাট দেন ক্রেতারা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের নিয়মিত প্রাক বাজেট আলোচনায়
সোমবার অর্থনীতি পিঠে সাংবাদিকদের সংগঠন ইআরএফের সাথে বৈঠক করে এনবিআর। বাজেট অন্তর্ভুক্তিতে ইআরএফের পক্ষ থেকে তুলে ধরা হয় প্রস্তাবনা। এই সময় এনবিআর চেয়ারম্যান কথা বলেন বাজেটের আকার নিয়ে। ব্যবসা বান্ধব একটা সুন্দর, সবার যাতে ভালো হয় এই ধরনের করতে পারি। হয়তো আমাদের ট্যাক্স কিছুটা কমলেও আমি রিকোয়েস্ট করেছি স্যারকে যে স্যার বাজেটের ছোট করেন, জনগণকে একটু আরাম দেন। আমরা কিন্তু পলিসি লেভেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, আর আমরা কালেকশন বাড়াবো, যেটা বললাম আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে, এটা আপনারা টের পাবেন। তিনি বলেন কর ফাঁকি ধরার কার্যক্রম কম, তাই আগামীতে ফাঁকি ধরার ফোকাস দেবে এনবিআর। ভ্যাট কিন্তু আমার ব্যবসায়ীরা দেয় না, ভ্যাট দেয় হচ্ছে কনজিউমার। 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, তো তাদেরকে একটু খোঁজখবর নেওয়া যে আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এই দিকে দিতে হবে, আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের অপারেশনাল কাজগুলো অনেক বেশি করতে হবে, কর ফাঁকি ধরতে হবে। এর আগে বাজেট প্রস্তাবনায় করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ থেকে 4 লাখ টাকা করা সহ 37 দফা প্রস্তাব তুলে ধরে ইআরএফ। প্রতি কর ছাড়ের আদেশের সাথে কত রাজস্ব ক্ষতি হলো তার একটা প্রাক্কলন দেয়া, মূল্যস্ফীতির সাথে সম্পর্ক রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখে উত্তীর্ণ করা যেতে পারে। ব্যক্তি শ্রেণীর কর কোম্পানি কর্পোরেট করের চেয়ে বেশি উচিত বলেন এনবিআর চেয়ারম্যান। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন করে নিয়মিত মূল্যস্ফীতি ও মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে তামাক পণ্যের কর হার বৃদ্ধির সুপারিশ করেছে প্রজ্ঞা, আত্মা ও টোবাকো ফ্রি উই সহ তামাক বিরোধী জোট। জাতীয় প্রেস ক্লাবে কেমন তামাক কেমন কর চাই শীর্ষক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এছাড়াও সিগারেটের অভিন্ন মূল্যস্তর নির্ধারণ, বিড়ির কর ও দাম বাড়ানো, ধোঁয়াহীন তামাক পণ্যে কর আহরণ জোরদার করা সহ 7 দফা সুপারিশ করেছে প্রজ্ঞা আত্মা। এতে বলা হয় বাংলাদেশের বর্তমান কর কাঠামো অত্যন্ত জটিল, যা তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে যথেষ্ট নয়। সিগারেটের উপর ত্রুটিপূর্ণ কর হার থাকায় দাম বৃদ্ধির পর উচ্চ ও মধ্যম স্তরের ভোক্তারা নিম্ন স্তরের সিগারেট বেছে নেন, যাতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ে। 2006-2007 সালে নিম্ন স্তরের সিগারেটের মার্কেট শেয়ার 25% থেকে বেড়ে 2020-2021 সালে তা 75% দাঁড়িয়েছে বলেও জানানো হয় তামাক বিরোধী জোটের সংবাদ সম্মেলনে। ইফতারের সময় হয়ে এলেই ময়মনসিংহ নগরীর রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা স্কুল মোড়ের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম না হলে যেন ইফতার জমেই না। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী অনেক খাবারও পাওয়া যায় হোটেল রেস্তোরাঁগুলায়। বিক্রি হচ্ছে দেদারসে। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজার মাস এলেই শহরে সারিন্দা, সরগরম ধানসিঁড়ি, রমথ্রি, নবাবী, পাক মুসলিম সহ নামিদামি রেস্টুরেন্টগুলোর পাশাপাশি মুখরোচক ও রকমারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা। ইফতারের সময় হয়ে এলেও এসব দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। খাবারের সুঘ্রাণে ভরে ওঠে চারপাশ। নগরবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোজাদারদের জন্য ইফতারের রকমারি আয়োজন থাকে। এর মধ্যে নতুন বাজারের টক মিষ্টি জিলাপি আর সারিন্দার হালিম সুখ্যাতি শহর জুড়ে। আসলে বাসায় তো সবসময় সময় পাওয়া যায় না অত কিছু করার, তাই আসলে বাইরে থেকে কেনা। কিছু আইটেম আছে যেটা রমজান ছাড়া পাওয়া যায় না, তো নর্মালি সেই আইটেমগুলো আমরা একটু বাইরে থেকে নিই। এখান থেকে হালিম নিলাম, এদিকে থেকে ইফতারি নিলাম, আর হালিমটা স্পেশালি সারিন্দার অনেক ভালো। পেঁয়াজু বেগুনের মতো নিয়মিত ইফতারের পাশাপাশি রয়েছে চিকেন গ্রিল, শামি কাবাব, বটি কাবাব, জালি কাবাব, রেশমি কাবাব, পিঠাপুলি সহ সুস্বাদু সব খাবার। মাটন হালিম হয় আমাদের স্পেশাল, মোটা জিলাপি হয়, শাহী জিলাপি হয়, আমাদের গুড়ের জিলাপি হয়। আর ময়মনসিংহ শহরের মধ্যে গুড়ের জিলাপিটা একমাত্র আমরাই করেছি। মাটন কাঠি চপ, আমাদের কাঠি চপটা অনেক সুস্বাদু। আমাদের স্পেশাল একটা আইটেম হচ্ছে পুরান ঢাকার আপনার হচ্ছে দই বড়া, এটা আমাদের স্পেশাল আইটেম। আর একটা হচ্ছে মাটন কলিজা সমোচা। আর একটা স্পেশাল আইটেম হচ্ছে কাঠি কাবাব, টাংরি কাবাব, তান্দুরি, চিকেন ড্রামস্টিক আছে, চিকেন ললিপপ আছে, স্পেশাল আলুর চপ আছে। তারপর আপনার হচ্ছে আমাদের ফিশ কাটলেট আছে, চিকেন কাটলেট আছে। ইফতারের আয়োজনে এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনের নজরদারির তাগিদ ভোক্তা সাধারণের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া সহ
6 জনের সিন্ডিকেটের অনিয়মের তথ্য পেতে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। মানি লন্ডারিং মামলা সহ অপরাধজনিত বিভিন্ন তদন্তের নামে তাদের অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। রিপোর্ট ফররুক বাবুর। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী মিয়াকে 5 আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 2 বছর সিআইডি প্রধান থাকাকালে তার বিরুদ্ধে অনিয়মের তথ্যের সত্যতা মিলেছে বলে দাবি দুদকের। মামলার রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী। এবার এই সিন্ডিকেটের বিপুল সম্পদের সন্ধানে সিআইডি সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে দুদক। এদিকে মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 232 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ব্যাংক হিসাবের মাধ্যমে 232 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিদেশেও দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে তৎপর দুদক। সংশ্লিষ্ট দেশে আইন অনুযায়ী পাচার হওয়া সম্পদ ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। আমরা দেশে এবং বিদেশে যে সম্পদের জব্দের বা ক্রয় অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা এককভাবে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন ভিন্ন শক্তি অন্য পন্থায় গণতন্ত্র নির্বাচনকে ধ্বংসের চেষ্টা করছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এদিকে রাজধানীর পিজি হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ। তিনি বলেন, বিগত দিনের মতো গতানুগতিক রাজনীতি চলবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে, তা বুঝেই রাজনীতি করার দিক নির্দেশনা দিয়েছেন পার্টি নেতাদের। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে। শেখ হাসিনা গণতন্ত্রকে বাধা করেছে এক ধরনের তার সশস্ত্র বাহিনী দিয়ে, তার মাস্টার দিয়ে, সরকারের অ্যাপারেটাস দিয়ে, লুটপাটের মাধ্যমে, নির্যাতন, জেল, জুলুম, গুম খুনের মাধ্যমে। এখন যারা গণতন্ত্রকে, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা একটা ভিন্ন পথে চলার চেষ্টা করছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া সহ 6 জনের সিন্ডিকেটের অনিয়মের তথ্য পেতে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডি সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েছে দুদক। মানি লন্ডারিং মামলার তদন্তের নামে আর্থিক সুবিধা নিত সিআইডির সাবেক প্রধান সহ 5 সহযোগী। এসব কর্মকর্তাদের নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সত্যতা পেয়েছে দুদক। এদিকে মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 232 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিদেশেও দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে তৎপর দুদক। সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পাচার হওয়া সম্পদ ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরাফুজ্জামান ওরফে মিনহাজউদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। বলা হয়েছে, নানা অপকর্মে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন মিনহাজউদ্দিন। আর জিনিয়া জিন্নাতের বাবা মুক্তিযোদ্ধা না হলেও সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র সচিব জিন্নাত। মিনালা দিবার রিপোর্ট।
কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন আশরাফুজ্জামান মিনহাজ। সিনিয়র সহকারী সচিব জিনিয়া আক্তার, আরেক নারী তাহমিদা আক্তার তন্নি, এক নারী জজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের এক সদস্য সহ আরও কয়েকজনকে জায়গা বুঝে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন তিনি। বিভিন্ন অপকর্মে আমলা, রাজনীতিবিদ, বিচারক ও পুলিশকে ব্যবহার করেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। বহুরূপী এই মিনহাজকে নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগ জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। দুদকে দেয়া 13টি অভিযোগের মধ্যে বলা হয়েছে, বাবার ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে আশরাফুজ্জামান মিনহাজের স্ত্রী জিনিয়া জান্নাত। দুদকের ওই নথিতে জিনিয়ার বাবার পেশায় দেখা যায় বিমান, সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন। বিভিন্ন নথিতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারও করেছেন এই জিনিয়ার বাবা। অভিযোগে আরও বলা হয়, নরসিংদী শিবপুরে বিসিএস ক্যাডার জিনিয়া জান্নাতের স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে। গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদা আদায় করা ছিল তার নিত্যদিনের কর্ম। অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ করতেন এই আশরাফুজ্জামান মিনহাজ। স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি, দেননি গাড়ি মেরামতের টাকাও। উল্টো সরিয়েছেন শোকজের নথি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জান্নাত। আশরাফুজ্জামান মিনহাজ নামে কাউকে চিনেন না বলে দাবি করলেও ছবি দেখালে স্বীকার করেন মিনহাজ তার স্বামী। আপনি যেটা বলেছেন আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা। আপনি এই নামে আমি কাউকে চিনি না। আসলে এই ব্যক্তি তো এক না আপনার, উনি আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। এর আগে টাঙ্গাইলের গোপালপুরে সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে জিনিয়া জান্নাতের বিরুদ্ধে। সেই মেডিকেল সনদে উল্লেখ ছিল না তার স্বামীর নাম। এদিকে অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা। ফুটপাত ঘেঁষে লাইনে দাঁড়িয়ে চলতি পথের মানুষ, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের অসংখ্য মানুষের মাঝে পুরো রমজান জুড়ে ইফতার বিতরণ করেছে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন। ইফতারে পুষ্টিকর খাবার পেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এর 4 নম্বর রোড, লম্বা লাইন। কেউ এসেছে হুইল চেয়ারে বসে ইফতারি নিতে, কারো হাতে ইফতারির প্যাকেট, কারো বা বক্স, চোখে মুখে আনন্দের ছোঁয়া। এভাবেই মাহে রমজানে চলতি পথের যাত্রী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্ষুধা নিবারণ নামের এই ফাউন্ডেশন। গত বছরও নিয়ে গেছি সুষ্ঠুভাবে, এবছরও সুষ্ঠুভাবে এখানে নিয়ে যাচ্ছি। ভালো লাগছে। খাওয়া তো বড় কথা না, রোজা থাকে আই মানুষ দেই, খুব ভালো লাগে। এই যে কষ্ট করতেছি বাচ্চা বুচ্চা লিয়া, এটা খুব আনন্দ। রমজান জুড়ে প্রতিদিন চলতি পথের ও নিম্ন আয়ের প্রায় 5 থেকে 600 মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে এই সংগঠনটি। এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তাদের বলে জানান প্রতিষ্ঠানটির ফাউন্ডার। আজকে দেখেন এই ইফতারের সময় প্রত্যেকের টেবিলে অনেক ভালো ভালো ইফতার আছে, কিন্তু আপনার টাকা দেখেন এদের ভিতরে, এদের টেবিলে কি সেই ইফতারটা আছে? আপনি যদি এইভাবে চিন্তা করেন, ওই চিন্তা থেকে এখানে চলে আসা। প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও এটা আসলে বেশ কয়েক বছর ধরে যেহেতু চালু আছে, এটার পরিসরটা ব্যাপক হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি, বাট আমাদের আন্তরিকতা আছে। প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ভিন্নতা। কোনোদিন মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডাল সবজি, ডিম খিচুড়ি, কোনোদিন আবার স্বাভাবিক ইফতার সামগ্রী। খুবই ভালো লাগার অ্যাকচুয়ালি একটা বিষয়, কারণ হচ্ছে যে এত ছোট বয়স থেকে আমরা এগুলা মা বাবাদের কাছ থেকে শিখে এগুলো করা হচ্ছে, আর পরের প্ল্যান আছে যে আরো বড় কিছু করার। এদিকে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের সদস্য উত্তম সরকার বলেন, আমাদের এই খাবারটি ছিন্নমূল মানুষ ও চলতি পথের মানুষের জন্য। এটা একেবারে আমাদের পার্সোনাল একটা ব্যক্তিগত উদ্যোগ, আমাদের বন্ধু মহল থেকে এটা আসলে করা। আমরা এটা দীর্ঘ 5 বছর ধরে করে আসতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর পরিবেশ সবাইকে দেওয়ার চেষ্টা করি। জানি না আল্লাহ পাক কতটুকু রাখছে, চেষ্টা করি সবার জন্য। রমজান মাসে চলতি পথের রোজাদার, সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের মানুষকে ইফতারি ও খাবার বিতরণ করতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে সুবিধাভোগীরাও বেজায় খুশি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম ইকবাল, কথা বলেছেন স্বজনদের সঙ্গে। 24 ঘন্টা থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে, নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। জনগণকে সচেষ্ট থাকার আহ্বান।
জরুরি অবস্থা জারির আলোচনা গসিপ, বললেন স্বরাষ্ট্র সচিব। গুজব বিরোধী সেল গঠনের আহ্বান সার্জিসের। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে হত্যা, শহীদুল হক আসাদুজ্জামান মিয়া কারাগারে। জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে শহীদদের স্বজনদের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।